ওয়েলকাম টু ইমপ্রেসিভ বাংলা। প্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক অন্যতম প্রাবন্ধিক গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় লেখক। বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন এই শরৎচন্দ্র। তিনি ব্যক্তি ও পারিবারিক জীবনে দেখেছেন অভাব ও দারিদ্র্য। অভাবের কারণে তাকে মা বাবা ভাই বোনদের সাথে মামার বাড়িতেই অধিকাংশ সময় বসবাস করতে হয়েছে। জীবিকার প্রয়োজনে তাকে নানা পেশায় নিয়োজিত থাকতে হয়েছে। তাই জীবন চলার পথে তিনি প্রত্যক্ষ করেছেন সমাজের নানা অসঙ্গতি, কুসংস্কার, কুপমণ্ডকতা, শোষণ, কপটতা। সমাজ দেহের বাঁকে বাঁকে ভাঁজে ভাঁজে ছড়িয়ে ছিটে থাকা নানা ক্লেদ, ধর্মের নামে নানা সংস্কার, মানুষের উপরে নিপীড়ন চালানো, নারীদের অমর্যাদা, এই সমস্ত নেতিবাচক বেদনাদায়ক অধ্যায়গুলো তাকে খুব পীড়িত করেছে। তিনি এসব খুব নিকট থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন। আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের অভাগীর স্বর্গ গল্পের আলোচনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব। এ পর্বে থাকছে যথারীতি লেখকের জীবনীর বাকি অংশ। গত পর্বে তার জীবনের প্রথম দিককার বিষয়াদি আলোচিত হয়েছিল, জন্ম, বাল্য, শিক্ষা জীবন। এবারে তার কর্মজীবন থেকে শুরু হচ্ছে আজকের এই দ্বিতীয় পর্ব। তাহলে চলো শুরু করা যাক। অভাগীর স্বর্গ গল্পের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি দারিদ্র্যের কারণে ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজ ত্যাগের পর আরেক দফা ভবঘুরে জীবনের চক্করে পড়েন। ওই কলেজ ত্যাগের পর তিনি ভাগলপুর শহরে আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলা ও নাট্যচর্চায় জড়িত হন। পাশাপাশি চলতে থাকে সাহিত্য চর্চা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার পারিবারিক অভাব দারিদ্র্যের কারণে তার লেখাপড়ার সমাপ্তি ঘটে যায় অর্ধপথেই। কারণ জুবিলি কলেজে তিনি FA শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন, কিন্তু পরীক্ষার ফি দিতে না পারায় সেখানেই তার লেখাপড়ার ইতি ঘটে। তো এই স্বল্প শিক্ষায়, অথবা অন্য কথায় বলতে গেলে মাঝামাঝি শিক্ষার কারণে কোনো উচ্চতর ডিগ্রি যেহেতু অর্জন করতে পারেননি, সেক্ষেত্রে তার পক্ষে ভালো কোনো চাকরি করা সম্ভব ছিল না, অথবা তার নিজেরও এ ব্যাপারে খুব বেশি পরিমাণের যত্নশীলতা বা আগ্রহ ছিল তেমন কথাও প্রমাণিত হয় না, বা তেমন অবস্থা কথাও জানা যায় না। তো এই অনেকটা ভবগুরু টাইপের স্বভাব পেয়ে তিনি সেই ভাগলপুর শহরে আদমপুর ক্লাব, যেটা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতো, খেলাধুলা, নাট্যচর্চায়, লেখক তাদের সাথে জড়িত হয়ে পড়েন। তিনি সেখানে খেলাধুলায় অংশ নিচ্ছিলেন, নিজেও নাটক রচনা, অভিনয়, নির্দেশনায় সেখানে জড়িত হন। পাশাপাশি অন্যান্য সাহিত্যের যে শাখা রয়েছে, গল্প বা উপন্যাস, সেদিকে তিনি চর্চা করতে থাকেন। এরপর ভাগলপুর বনালী রাজ এস্টেটে অল্প কিছুদিন চাকুরি করেন। সেই মামার বাড়ির ভাগলপুরের অবস্থিত বনালী জমিদার এস্টেটে কিছুদিন চাকুরি করেন। এরপর পারিবারিক কারণে অভিমানবশত বাড়ি ত্যাগ করে ভবঘুরে জীবন বেছে নেন। এরপর তিনি পারিবারিকভাবেই একটু অভিমানবশত, বিশেষত পিতার সাথে তার একটু রাগারাগির কারণে তিনি তার বাড়ি ত্যাগ করে ভবঘুরে জীবন বেছে নেন। কিন্তু ইতিমধ্যেই পিতার মৃত্যু হলে বাড়িতে ফিরে এসে পিতার শ্রাদ্ধ পালন করেন। ইতিমধ্যেই তার পিতার মৃত্যু ঘটে এবং সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় সংস্কার কিংবা আচার রয়েছে, মৃতের সৎকার করার পরবর্তীকালে শ্রাদ্ধানুষ্ঠান করা, সেটা পুত্র হিসাবে করার জন্য শরৎচন্দ্র বাড়িতে এসেছেন। শরৎচন্দ্র পিতার শ্রাদ্ধানুষ্ঠান সেরে কলকাতায় পাড়ি জমান। এরপরে যথারীতি তার পিতার শ্রাদ্ধানুষ্ঠান করে তিনি তৎকালীন অবিভক্ত বাংলার রাজধানী কলকাতাতে পাড়ি জমান। সেখানে কলকাতা হাইকোর্টের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান। তিনি কলকাতায় এসে কলকাতা হাইকোর্টের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নেন। তিনি উকিলের সংগ্রহশালার হিন্দি বইয়ের ইংরেজি করার জন্য মাসিক 30 টাকা বেতনের চাকুরি নেন।
সেখানে উকিলের বাড়িতে এলে উকিল বাবু তাকে একটা কাজ দেন। সেই কাজটা ছিল তার ব্যক্তিগত সংগ্রহশালায় যে হিন্দি বই রয়েছে সেইগুলোর ইংরেজি অনুবাদের কাজ, এবং মাসে তিনি এই কাজের জন্য 30 টাকা করে বেতন পাবেন, এই কথা হয়। এ সময় মন্দিরা নামক গল্প লিখে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে কুন্তলিন পুরস্কার লাভ করেন। এটা তার একটা মাইল ফলক যে তিনি তার যে প্রথম গল্পটা লিখেছিলেন, গল্পগ্রন্থ যে মন্দিরা, এটা তৎকালীন কলকাতার বিখ্যাত কুন্তলিন পুরস্কারটি লাভ করে। এরপর তিনি রেঙ্গুন যাত্রা করেন। উকিল লালমোহনের বাড়িতে 6 মাস থেকে 1903 সালের জানুয়ারি মাসে রেঙ্গুন গমন করেন। এই রেঙ্গুন ছিল সেই বার্মার রাজধানী, যেই বার্মার বর্তমান নাম মায়ানমার, এবং তারা রেঙ্গুন নামটাও পরিবর্তন করে দিয়েছে আংশিক, সেটার নাম এখন বলা হচ্ছে ইয়াঙ্গুন। সেখানে উকিল লালমোহনের ভগ্নিপতি উকিল অঘোরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে আশ্রয় নেন। এখানে বোঝা যাচ্ছে যে কলকাতায় থাকাকালীন উকিল লালমোহনের যে আত্মীয়তার সুবাদে, অর্থাৎ তার ভগ্নিপতি মানে বোনের জামাই উকিল অঘোরনাথ চট্টোপাধ্যায় সেই রেঙ্গুনে তিনি বসবাস করতেন, সেখানে তার বাড়িতে আশ্রয় নেন। অঘোরনাথ তাকে বার্মা রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকুরির ব্যবস্থা করে দেন। 2 বছর পর তাঁর এ চাকুরি চলে যায়। তো এই শরৎচন্দ্রের রুটি রুজির প্রয়োজনে সেই উকিল অঘোরনাথ বাবু তা শরৎচন্দ্রকে রেলওয়ের অডিট অফিসে একটি অস্থায়ী চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু 2 বছরের মাথায় তার সেই চাকরিও চলে যায়। 1906 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বার্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসে উপহিসাব রক্ষক পদে চাকুরি গ্রহণ করেন। এই পদে তিনি 10 বছর চাকুরিরত ছিলেন। হ্যাঁ, এটা একটা লক্ষণীয় বিষয় যে তিনি 1906 সালে আবার বার্মার পাবলিক ওয়ার্কস অফিসে চাকরি গ্রহণ করেন। এটাতে একটানা তিনি 10 বছর চাকরিরত ছিলেন। এটা সেই শরৎচন্দ্রের অনেকটাই বলতে গেলে স্বভাব বিরুদ্ধ, যে তিনি তার বোহেমিয়ান স্বভাব, বিচরণশীল ব্যাখ্যালীভাবে এখান থেকে ওখানে যাওয়া, এর চাইতে একটা ব্যতিক্রমী ব্যাপার যে একই পদে দীর্ঘ 10 বছর চাকরি করতে সক্ষম হয়েছিলেন। 1916 সালে কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের কারণে চাকুরিতে ইস্তফা দিয়ে বাংলায় ফিরে আসেন। তো এই 10 বছর চাকরির পর 1916 সালে সেই কর্তৃপক্ষের সাথে তার মতবিরোধ ঘটে, যে কারণে তিনি চাকরি ছেড়ে দিয়ে আবার স্বদেশে ফিরে আসেন। বৈবাহিক জীবন। সেই বার্মাতে অবস্থানকালেই শরৎচন্দ্র 1905 সালে 75 টাকা বেতনে বার্মা রেলের চাকরিতে থাকা অবস্থায় তিনি প্রথম বিয়ে করেন। শরৎচন্দ্র তখন রেঙ্গুন শহরের উপকণ্ঠে কলকারখানার কারিগরদের এক পল্লীতে বসবাস করতেন। তাঁর বাসার নিচে পিতার সাথে বসবাসরত শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করেন। এখানে একটা বলার বিষয় যে এটা সেই ব্রাহ্মণ কন্যার অনুরোধেই শরৎচন্দ্র বাধ্য হয়েছিলেন বিয়ে করতে, কারণ সেই শান্তিদেবীকে তার পিতা এক মদ্যপ লোকের সাথে বিয়ে ঠিক করেছিলেন। তাকে সেই মাদক সেবীর হাত থেকে বাঁচাবার জন্য শরৎচন্দ্রকে অনুরোধ করেন তাকে বিয়ে করতে, এবং তার অনুরোধ তিনি রক্ষা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্ত্রী বেশি দিন বাঁচেননি। তার প্রথম সন্তান হলে সেই প্লেগ রোগে তার সেই শিশু পুত্র সহ মৃত্যুবরণ করেন তিনি। এরপর শরৎচন্দ্র সেখানেই আরেক প্রবাসী বাঙালি নারী মুখ্যতা দেবী, যিনি তার পরিবারের সাথে বসবাস করতেন, তাকে বিয়ে করেন। আর মুখ্যতা দেবীকে বিয়ের পর শরৎচন্দ্র নামকরণ করেন হিরণময়ী দেবী। শরৎচন্দ্র মুখ্যতা দম্পতি নিঃসন্তান ছিলেন, তাদের কোনো পুত্র সন্তান হয়নি। আর এখানে বোঝা যাচ্ছে যে শরৎচন্দ্রের দুটো বিয়ের 2 ধরনের পরিণতি ঘটেছে, যে কারণে তার বংশধারা আদৌ ছিল কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী, যোগ স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই শতবর্ষ ধরে তিনি বাঙালি জনসমাজে, বাংলার পাঠক সমাজের কাছে তিনি নিজের জনপ্রিয়তা এখন পর্যন্ত ধরে রেখেছেন। তার মৃত্যুর বহু বছর পর পর্যন্ত বাঙালি তার সাহিত্য কীর্তিকে অত্যন্ত আদরের সাথে এখনও পাঠ করে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে তার সাহিত্যের ভেতরে এমন এক দুর্বিনীত আকর্ষণ রয়েছে যে বাঙালি পাঠক সমাজ তাকে প্রত্যাখ্যান করেনি, বরং সমাদরে গ্রহণ করেছে। তিনি বহু সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে উপন্যাস, গল্প, প্রবন্ধ, নাটক রয়েছে। তো তার মূলত তিনি কথা সাহিত্যিক বা ঔপন্যাসিক। তো আমরা এখানে অনেকগুলো উপন্যাসের মধ্যে
বেশ কয়েকটি বিখ্যাত কিংবা উল্লেখযোগ্য উপন্যাসের নাম প্রকাশকাল সহ এখানে উপস্থাপন করছি। বড় দিদি 1913 সালে প্রকাশিত হয়, বিরাজ বউ 1914, বিন্দুর ছেলে 1914, পরিণীতা 1914, পণ্ডিত মশাই 1914, মেজ দিদি 1916, পল্লী সমাজ 1916, চন্দ্রনাথ 1916, দেবদাস 1917, চরিত্রহীন 1917, আর শ্রীকান্ত তার বিখ্যাত যেটা, এটা 4 খণ্ডে বিভক্ত। এটার 4টা খণ্ড 1917 থেকে 1933 সালের মাঝামাঝি রচিত। দত্তা 1918, ছবি 1920, গৃহদাহ 1920, দেনা পাওনা 1923, পথের দাবি 1926, শেষ প্রশ্ন 1931, শুভদা 1938। তিনি উপন্যাস ছাড়াও বেশ কয়েকটি নাটকও রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ষোড়শী 1928, রমা 1928, বিজয়া 1935। এছাড়া শরৎচন্দ্রের রামের সুমতি, বিন্দুর ছেলে, বৈকুণ্ঠের উইল, অরক্ষণীয়া, নিষ্কৃতি প্রভৃতি গল্পও প্রকাশিত হয়। তিনি উপন্যাস এবং গল্প ছাড়াও বেশ কয়েকটি প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য। অভাগীর স্বর্গ গল্পের উৎস মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ে পাঠ্যভুক্ত অভাগীর স্বর্গ গল্পটি সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। মৃত্যু 1938 সালের 16 জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে ইতি টানতে চাচ্ছি। শেষ করার আগে সবার প্রতি একটা অনুরোধ রইল, আমাদের এই ভিডিও লেসন যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে বলা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।